এই যে মা, মা ওয়াল্লাহ গো, আপনি আমারে বাঁচাও গো। আস্তে আস্তে আস্তে, কি অবস্থা তোমার? তো মনে হচ্ছে আল্লাহ গো, এই পাগলিটা কে আমরা প্রেগনেন্ট বানায় রেখে গেল? মা তোমার তো মনে হচ্ছে তোমার প্রসব ব্যথা উঠছে। আচ্ছা তোমার কেউ নাই? দুনিয়া, কি দুনিয়াতে আমরা বসবাস করি? এই পাগলের অবস্থা কে করলো? মানুষের কি বিবেক বুদ্ধি সব গেল, মানুষ আর মানুষ রইল না দুনিয়াতে, সব জানোয়ার হয়ে গেছে। আচ্ছা মামা কেন না, কেন না, শোনো 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 শোনো, আমি তোমার দেখি আশেপাশে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার কাছে নিয়ে যাবো না, হাসপাতাল নিয়ে যাই। চলো চলো, ওই দূরে একটা হাসপাতাল আছে না, ওইখানে নিয়ে যাই। উঠো উঠো, আস্তে আস্তে উঠো উঠো। আস্তে ধরো ধরো ধরো, আস্তে আস্তে সামনে দেখে আমি গাড়ি পাইনি, গাড়ি পাইনি। আস্তে 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 আস্তে। এই অটো, এই অটো, দাও দাও দাও। বাবা, আমি যা দেখি তোরা দিনে দেখোস। পাগলটা দেখছিস? পাগল হলে কিন্তু বডি ফিটনেস সেই মালটা কিন্তু সেই ওইদিকে কিন্তু ঘর একটা খালি আছে। দুর্ঘটনা মালটা সেই, তাই বলে একটা পাগলিরে পর্যন্ত সারবো আমরা? তুমি হিসাবে দেখে না, খারাপ বুদ্ধি দিনে বাজে বুদ্ধি দিছে তোমার থেকে। তো যে কামের বেডিও বাঁচতে পারে না, পাগল তো ভালোই। হ্যাঁ ধরো ধরো ধরো, এটা একটা ভালো কথা। একটা বাথরুম কথা বলতে সাহায্য করতে পাগল মনে করে। খাও খাও, কি করো তুমি? এটা তোমার হাতে মানায় না। দেখো ব্যথা হবে। শোনো, এই যে রুটিটা নাও, আমরা আরো বড় রুটি কিনে দিব। বড় আস্তে ধীরে আস্তে ধীরে সব আমগুলো এমনি না চিল্লা চিল্লি করলে এলাকার মানুষের বাঁচবে। তোমার ঘরে কি খেয়ে আছে? এদিকে তাকাও। বাবু আছে? বাবু পাগল এমনি করে, এমনি নিয়ে চলো চলো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এসব কি করতেছে ওরা? একটা পাগলিকে পর্যন্ত ছাড়তেছে না। কি জামানা চলে আসলো আল্লাহ। পিছন দিয়ে কি শুরু করছো তোমরা এগুলা? আরে হুজুর, আমরা তো চিকিৎসা করানোর জন্য নিয়ে যাইতেছিলাম। দেখেন না কিরকম এলোমেলো অবস্থায় নোংরা হয়ে আছে। চুপ, একদম চুপ। তোমরা যে চিকিৎসা করার জন্য নিয়ে যাইতেছো না কি করতে নিয়ে যাইতেছো সব আমি দেখছি, শুধু দেখি না, নিজে এখানে শুনেছি। আচ্ছা তোমরা বলো তো আমাকে, মানে তোমাদের তো মনে করো যে এই এলাকায় দেখছি, এই এলাকার মানুষ না তোমরা। আচ্ছা তুমি কি করে চিনো? এই তুমি চিনো না? তা চিনবা কিভাবে? আমাদের ওই জসিম কাকা আছেন উত্তর পাড়ার, সে জসিম কাকার মেয়ে। দেখো ভালো করে চিনতে পারবা। মেয়েটার অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু জামাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে এই অবস্থা। মানে ভাবতেও আমার ঘৃণা হয়, মানে পুরো মুসলিম ঘরের সন্তান হয়ে একটা পাগলির উপরে এভাবে কুনজর দিতে কিভাবে পারো বলো তো? মুসলমান হয়ে মানে মুসলিম হিসাবে একটা দায়িত্ববোধ থাকে, সেটা না বুঝলাম, ভুলেই গেছো। নামাজ কালাম তো পড়োই না। এই বাবা মা যদি জানতে পারে, বা এই যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে তোমার, সবাই তো ভালো, আমি যতটুকু জানি। তোমার বাবা একদিন এই ছেলে দিক তাকাও, তোমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে, আর তার ছেলে তুমি। তোমার কি লজ্জা করে না? তোমরা কি জানো যে জিনাকারী শাস্তি পরিমাণ ভয়ানক? একজন জিনাকারীকে আল্লাহ এমন নির্দেশ দিয়েছেন যে তাকে পাথর মেরে হত্যা করার জন্য।
আর তোমরা একজন অসহায় পাগলির উপর নির্যাতন করতে নিয়েছিলে। ছি, আল্লাহকে ভয় করো, পরপারের কথা চিন্তা করো, জাহান্নামের আগুন কি ভয়ানক হবে চিন্তা করো, খালি চিন্তা করো। আমার তো চিন্তা করে এখন চোখের পানি পড়তেছে। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক, আর আমি দোয়া করবো যেন সবার এই পাপ কাজ আল্লাহ মাফ করে দেয়। শুনো, ভালোই ভালোই চলে যাও। এরপর থেকে যদি এরকম কোনো ঘটনা দেখছি বা শুনছি, আমি কিন্তু চেয়ারম্যানের কাছে যাই নালিশ দেবো, তোমাদের নামে বিচার বসাবো। ঠিক করলেন না? দাঁড়াও, তুমি যাও, দাঁড়াও। হে আল্লাহ, আমরা কোন দুনিয়াতে বসবাস করতেছি? শেষ পর্যন্ত একটা পাগলিকে আমরা সাথ দিতেছি না। আল্লাহ, আমাদের এই পাপ কাজ থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আর ওরা তো নাদান, ওদের তুমি মাফ করে দিও আল্লাহ। এই মাসে যে স্যালারিটা পাবে সেটা তুমি আমার কাছে দেবে। না, অ্যাকচুয়ালি হয়েছে কি, মানে তোমার কিছু লাগলে আমাকে বলো, বাট স্যালারিটা দিতে পারবো। কেন দিতে পারবে না? তুমি তো প্রতি মাসে স্যালারি পাও, কই তুমি তো সংসারের পিছনে আমার পিছনে একটা টাকাও খরচ করো না, কিন্তু সেই টাকাগুলো তুমি কি করো? মানে টাকার একটা কিছু করি, বাট আমি তোমাকে বলতে পারতেছি না এই মুহূর্তে। তুমি কি এমন করো যেটা তুমি আমাকে বলতে পারবে না? আসলে মানে হঠাৎ করে স্যালারিটা নিয়ে কেন কথা বলছো? আচ্ছা, তুমি 1-2 টাকা স্যালারি পাও না, যেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তুমি কিন্তু অনেক টাকা স্যালারি পাও, 2 লাখ টাকা স্যালারি পাও। তাহলে 2 লাখ টাকা তুমি কি করছো? সংসারের পিছনে খরচ করো না, আমাকে দাও না, কিছুই করো না। কি করো তুমি, সেটা কি আমার জানার অধিকার নাই? না, ঠিক বলছো তুমি, তোমার অধিকার আছে, বাট দুঃখের বিষয় হচ্ছে আমি তোমাকে বলতে পারতেছি না। কেন বলতে পারবে না? তুমি টাকাটা কি খরচ করো, কোথাও জমা রাখো, তুমি কি করতেছো আমাকে সেটা বলবা না? কিভাবে বিশ্বাসটা আসবে? আমার মনে হচ্ছে তুমি দিনকে দিন খারাপ পথে টাকা ব্যয় করছো। আমি কি তাহলে ধরে নিব তুমি এমন কিছু করছো যেটা খুবই খারাপ? কথা তো বলো, চুপ করে কেন থাকো সবসময়? আমি এই যে গত কয়েকদিন ধরে তোমাকে বলছি যে টাকা লাগবে, টাকা দাও বা কিছু, আমি এতদিন ধরে ভাবতেছি যে তুমি টাকা কি করো। আমি তো কখনো চাই না তোমার কাছে, ভাবলাম যে তুমি মনে হয় আমাকে কিছু গিফট করবা, তারপর তুমি আমার জন্য টাকা জমা করছো বা নিজে টাকা জমাচ্ছ। এখন পর্যন্ত আমি দেখলাম যে না, কোনো কিছুই না, তোমার অ্যাকাউন্ট খালি, সবকিছু খালি। অফিসে যে খোঁজ নিলাম, আমি তো কোনো কিছুই পাচ্ছি না। তুমি আমাকে বলো যে তুমি টাকাটা কি করো, কোন কাজে লাগাও, কি এমন মহৎ কাজে লাগাও যে টাকাটা আমি জানতে পারবো না? মানে আমি তো তোমাকে বললাম যে আমি আসলে এই ব্যাপারে কিছু কথা বলতে পারবো না। পারবা না তো? মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হয়, মানুষ যখন খারাপ কাজে কোনো কিছু টাকা ব্যয় করে, তখন তুমি বলতে পারে না। তুমিও ঠিক তাই করতেছো। তুমি আমার সামনে যতই হুজুরগিরি দেখাও না কেন, যতই তুমি হুজুর সেজে থাকো, আমি কেন জানি মনে হচ্ছে তুমি একটা খারাপ লোক। আসলে আর যাই হোক, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। কালকে থেকে তুমি অফিসে যাবে না, কালকে থেকে অফিসে যাবো আমি। কারণ আমার বাবার অফিসে আমার বাবা তোমাকে জব দিয়েছিল আমাকে ভালো রাখার জন্য, আমার সব দায়িত্ব পালন করার জন্য, আমাকে সুখী করার জন্য। তুমি যেহেতু আমার পিছনে একটা টাকা খরচ করতে পারবে না, এই সংসারের জন্য কিছুই করতে পারবে না, এই যে বাড়ি এটা আমার বাবার দেয়া, তাহলে আমি তোমাকে বিয়ে করেছি কেন? কেন বিয়ে করেছি বলো? তুমি আমার প্রতি কোন দায়িত্বটা পালন করো? তোমাকে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই, কালকে থেকে তুমি অফিসে যাবে না, অফিসে যাব আমি। অফিসের যত দায়িত্ব আছে সবকিছু আমি পালন করবো, তুমি বাসায় থাকবে। আমি দেখবো টাকা কোথায় যায়, কি হয়, কেমনে। আজকে আমার বাবার অফিসে তোমাকে বিশ্বাস করে আমরা বসতে দিয়েছি, তুমি যদি সেই সুযোগে আমার বাবার অফিসে সবকিছু ধ্বংস করে দাও, তখন কি করবে? সব টাকা লুটপাট করে নিয়ে যাও, তখন কি করবে? তুমি 2 লাখ টাকা হিসাব আমাকে দিতে পারো না, আর আমার বাবার অফিসে তো কোটি কোটি টাকার বিজনেস হয়, সেটার হিসাব তুমি আমাকে কিভাবে দিবা? আগে থেকে তুমি অফিসে যাবে না, অফিসে যাবো আমি। ক্লিয়ার? মানে তাহলে তুমি আমাকে কোনোভাবে বিশ্বাস করতে চাও না? না, তোমাকে আমি বিশ্বাস করছি না। আমি আগে সবকিছু জাস্টিফাই করব, তুমি কোথায় কি খরচ করছো, কোথায় কি করছো, তারপরে যাবো। মাইন্ডে ম্যাডাম, এখানে যে স্যার বসতেন উনি কোথায়? কেন? ওনাকে দিয়ে কি কাজ? আমি একটু স্যারের কাছেই আসছিলাম, বকুল ভাইয়ের কাছে। মানে বিষয়টা হচ্ছে যে
আমাদের এলাকাতে একটা এতিমখানা আছে, সেটার প্রায় আপনার মাসিক খরচের প্রায় সিংহভাগ টাকাই উনি বহন করতেন। তো আজকে তো মাসের 1 তারিখ, তাই আমি চেকটা নিতে আসছিলাম। ও আচ্ছা, কত টাকা দিতেন উনি? 30,000 টাকা। 30,000। আসলে উনি দেশের বাইরে একটা কাজে গেছে, কিছুদিন পরে আসবে। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টসে যান, আমি ফোন করে সবকিছু বলে দিচ্ছি। উনি কি অসুস্থ নাকি? না না, সুস্থই আছে, কিছুদিন পর আসবে। তাহলে কি আমি দুয়ার একটা ব্যবস্থা করব? ঠিক আছে, আপনি দুয়ার ব্যবস্থা করুন, উনি সুস্থই আছে। জি আচ্ছা, আমি আসি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। কেন এসেছিলেন আপু? ম্যাডাম বকুল স্যার কোথায়? ওনাকে যা বলার ছিল সেটা আপনি আমাকে বলতে পারেন। ম্যাডাম আমি আসছি একটা বৃদ্ধাশ্রম থেকে। বকুল স্যার প্রত্যেক মাসে ওখানে কিছু টাকা পাঠাতেন আমাদের ওখানকার খরচ বাবদ, কিন্তু এ মাসে টাকাটা এখনো পাঠানো হয়নি। আমি ওটার জন্য আসছিলাম আর কি। ও আচ্ছা, আপনাদের বকুল স্যার দেশের বাইরে গেছে। সমস্যা নেই, যা ব্যবস্থা করে আমি করে দিচ্ছি। ঠিক কত টাকা দিত উনি? ম্যাডাম উনি আমাদের ওখানে প্রতি মাসে 25,000 টাকা দিতেন। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টসে যান, আমি কল করে সব কিছু বলে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বসুন। কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি আসছিলাম বকুল স্যারের কাছে। উনি কোথায়? উনি একটু দেশের বাইরে গেছেন, যা বলার আমাকে বলতে পারেন। ও আচ্ছা, না আমাদের হচ্ছে একটা সংস্থা আছে নগর শিশু। আমরা হচ্ছে দুস্থ বাচ্চাদেরকে পাঠদান করাই, তারপর হচ্ছে ওদের পোশাক আশাক খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে আমাদের ফান্ড থেকে। তো স্যার তো অনেক ভালো মানুষ, আমাদেরকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিত। তো এই মাসে আমাদের আর যে লোক আছে ওরা আসে নাই, আমি আসছি। আর স্যার বলছিল যে এই মাস থেকে আরো বাড়িয়ে দিবে, কিন্তু আমি এর আগে আরেকদিন আসছিলাম, ওনার সাথে আমার দেখা হলো না। আমি আসলে হতাশ হলাম। এত একজন ভালো মানুষ, ওনাকে সরাসরি দেখলাম না, কথা বললাম না। আচ্ছা, উনি আপনাদের এনজিওর জন্য কত টাকা দিত? 35,000 টাকা। 35,000। আচ্ছা, আপনি টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, সেটা আমি বকুল স্যারের সঙ্গে কথা বলে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন আপনি অ্যাকাউন্টসে যান, আমি সবকিছু ফোনে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মানুষ এত ভালো হতে পারে? এতিমখানা, মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, সব জায়গায় সে টাকা দান করে, এনজিওতেও টাকা দেয়, দুস্থর মানুষকে সাহায্য করে। আর আমি তাকে কোনো কিছু না জেনে না বুঝেই এত অপমান করে ফেললাম। আমি না সবসময় একটু বেশি বাড়াবাড়ি করি, জানোই তাই ব্যবহার করেছি। আমার ওকে এক্ষুনি কোথায় আছে খুঁজে বের করতে হবে, এক্ষুনি বাসায় নিয়ে আসতে হবে। ছি, মানুষটার সঙ্গে আমি কি বাজে বিহেভ করলাম। এই আপনি কে? আপনি এখানে কি করেন? আপনি কে? আমি আপনার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড মানে কি বলছেন এসব? আমার হাজবেন্ড কোথায়? আপনি কোথা থেকে আসছেন এখানে? আমার চিনতে পারতেছো না? আমি তো তোমার বয়ফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড? এই কোথায় তুমি? এতদিন আমার সাথে সম্পর্ক করে এখন কিসের বয়ফ্রেন্ড? আরে কি বলছেন আপনি? গায়ে হাত দিচ্ছেন কেন? আমি আপনাকে চিনি না। কোথায় ছিলে তুমি? আর এই লোকটাকে এসব কি বলতেছে এগুলা? এই আপনি বের হন এখান থেকে। আর তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর তুমি এইভাবে ভিডিও করতেছো কেন? ভিডিও করলাম প্রুফ রাখার জন্য, যেন পরবর্তীতে তুমি তোমার এই লীলা খেলা কি কি খেলেছো সেটা তুমি অস্বীকার না যাও, সেই কারণে আমি এটা প্রুফ রাখলাম। এই আপনি কে? আমি চিনি না আপনাকে। আপনি বের হন এখান থেকে। আমি কি মানে? আমি তোমার বয়ফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড? আরে তুমি তো কালকে আমাকে নিয়ে আসলে, ফোন করে নিয়ে আসলে না? আরে এখন বলতেছো যে তোমার হাজবেন্ড আছে। আরে আশ্চর্য কি দৃশ্য দেখছি আমি। হ্যাঁ, ও বলছে ও তোমার বয়ফ্রেন্ড, আবার তুমি বলছো তুমি ওকে চেনো না। কি আমার সঙ্গে কি তোমরা কি শুরু করেছো যে আমি কিছুই বুঝি না? হ্যাঁ, আমি কিছুই জানি না। আমি সব দেখেছি, সব এখানে ভিডিও ধারণ করেছি, কোনো কিছু অস্বীকার করতে পারবে না। আল্লাহ আল্লাহ, আমি কি করব? বিশ্বাস করো জান, আমি এই লোকটাকে চিনি না। এই আপনি কে? কেন এখানে আসছেন আপনি? কেন আমাদের মধ্যে আপনি দ্বন্দ্ব বাজাচ্ছেন? আপনি নামুন এখান থেকে, বেরিয়ে যান আপনি এখান থেকে। বলো, এখন আমাকে চিনো না? আরে কাকে বিশ্বাস করবো আমি? তোমাকে?
তোমাকে বিশ্বাস করেই তোমার সঙ্গে এতদিন সম্পর্ক করে সংসার করে আমি এতদূর পর্যন্ত আসছি, কিন্তু এখন তো অবিশ্বাস করার মতো কাজ করে ফেলেছো তুমি, যার কারণে তোমাকে অবিশ্বাস করতে হচ্ছে। আরে আমার বেডে আরেকজন ছেলে শুয়ে আছে, তুমি বলছো তুমি ওই ছেলেকে চিনো না, আর এটা আমাকে অবিশ্বাস করতে হবে? হ্যাঁ এই আপনি কি বলতেছেন? কিসের বয়ফ্রেন্ড? আমি আপনাকে কখনো দেখিনি, আপনি যান এখান থেকে। সবসময় তো আমাকে জান জান বলো, এখন আপনি আমার বয়ফ্রেন্ড না, আপনাকে চিনি না, এসব কি? শাট আপ! এই ছেলে, আমি তোর মুখ থেকে আর একটা কোনো কথা শুনতে চাই না। তোর এত বড় সাহস, যে বিছানায় আমি শুই সেই বিছানায় তুই এখন বসে আছিস, তুই সেই বিছানায় শুয়েছিলি? হ্যাঁ, বের হয়ে যা, এখনই বের হয়ে যা বলছি। বের হন আপনি এখান থেকে। কি হলো, যাও। জান, বিশ্বাস করো আমি এই ছেলেটাকে চিনি না, আমি ওকে কখনো দেখিনি। আমি ঘুম থেকে উঠে দেখতেছি এই লোকটা আমার পাশে শোয়া। তুমি বিশ্বাস করো আমাকে। আরে কাকে জান বলছো তুমি? আমাকে? তুমি আমাকে জান বলছো, আবার আরেক ছেলেকে বেডে এনে শুয়ে সারা রাত পার করেছো, সেটা সকালবেলা ঘুম ভেঙে এসে আমাকে দেখতে হচ্ছে তুমি আরেক পরপুরুষের সাথে এক বিছানায় গা জড়াজড়ি করে শুয়ে আছো, তারপরেও তোমাকে বিশ্বাস করতে হবে? আর তুমি আমাকে জান বলে ডাকছো? হ্যাঁ, এত বড় সাহস তোমার? কিসের প্রমাণ? তুমি কি বলতেছো এসব? তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? এই লোকটাকে আমি কি চিনি না? এই লোকটাকে আমি কখনো দেখিনি। আচ্ছা, তোমার কোনো কিছুতে আমি কমতি রেখেছিলাম? যখন যেটা চেয়েছো তখন তোমাকে আমি সেটা এনে দিয়েছি, যখন যেটা আমাকে বলেছো সেটাও করে দিয়েছি। তোমাকে বিলাসবহুল বাড়িতে রেখেছি কারণ তুমি এটা চেয়েছিলে। তুমি চেয়েছিলে তুমি যৌথ ফ্যামিলিতে থাকবে না, আমার বাবা মার সঙ্গে থাকবে না, তোমাকে আমি সেপারেট করেছি, অন্য বাসায় এনে এই বাড়িতে রেখেছি। আমি তোমার সঙ্গে আছি, তারপর আমি আমার বাবা মার সঙ্গে দেখা করতে পারি না শুধুমাত্র তোমার কারণে। আর এত কিছু করার পরেও তুমি আজকে আমাকে ধোঁকা দিয়েছো অন্য একটা পরপুরুষ রুমের মধ্যে এনে। আর কি অবিশ্বাস করার তো এখানে আমি কিছু দেখছি না। তুমি আমার বাবা মার সঙ্গে থাকতে চাওনি, তুমি আমাকে বলেছো আমি যৌথ ফ্যামিলির সঙ্গে সংসার করতে পারবো না। আমি কি করেছি? আমার বাবা মাকে রেখে আমি তোমাকে আলাদাভাবে সেপারেট করেছি, এই ব্যয়বহুল বাড়িতে এনে রেখেছি তোমাকে। তারপরও কি তোমার কোনো কিছু কমতিতে রেখেছিলাম? আমি রাখিনি তো। চুপ করো। ছি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতেও পারি না, আমি কল্পনাও করতে পারি না। আমি এই লোকটাকে কখনো দেখিনি, আমার এই জীবনেও আমি এই লোকটাকে দেখিনি। আমি ঘুম থেকে উঠে লোকটাকে দেখেছি। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না জান? আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে তুমি আমাকে এতটা অবিশ্বাস করো। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমার মা বাবার থেকে আমি তোমাকে আলাদা করেছি, একসাথে থেকেছি, সেটা কেন? আমি তো তোমাকে ভালোবেসে, আমিও তো আমার মা বাবা সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি। তাহলে তুমি কেন আমাকে এত অবিশ্বাস করতেছো? আরে কাকে ভালোবাসার কথা বলছো তুমি? আমাকে? আমাকে যদি ভালোবাসতে তাহলে তো আরেকটা পরপুরুষ রুমে নিয়ে আসতে না, তার সঙ্গে এই ধরনের কুকর্ম করতে না। এসব আমাকে দেখতে হচ্ছে। আর শোনো, মানুষ যদি আমাকে এই কথাটা বলতো আমি হয়তো বিশ্বাস করতাম না, আমি আমার বউকে বিশ্বাস করি বলে। হ্যাঁ, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি সেটাকে তো আর অবিশ্বাস করা যায় না। তুমি বলো আমি এটাকে অবিশ্বাস করতে পারবো? হ্যাঁ, অবিশ্বাস করতে পারবে, কারণ কখনো কখনো নিজের চোখকে অবিশ্বাস করতে হয়, নিজের কানকেও অবিশ্বাস করতে হয়। যার সাথে এতদিন সংসার করতেছো তুমি তাকে চেনো না, তুমি আমাকে জানো না আমি কেমন। আচ্ছা, মানলাম যে আমার চোখের দেখাও ভুল হয়, কিন্তু আমি তো ভিডিও করেছি। আমি যদি বারবার এটা দেখি রিয়েলাইজ করে, আমি কিন্তু ভালো থাকতে পারবো না, কারণ আমার বউ এই ধরনের একটা বাজে কাজ করেছে। শোনো, আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কিসের ডিসিশন? আমি যে ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার বাবার বাড়ি, আর আমি তোমাকে সঠিক সময়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ইম্পসিবল, কখনো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি প্লিজ আমাকে একটাবার বিশ্বাস করো। শাট আপ! আমি আর একটা কোনো কথা শুনতে চাই না তোমার মুখ থেকে। তোমাকে আমি যেটা বলেছি সেটা করো। এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি এমনটা করো না প্লিজ, আমাকে একটিবার বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু করিনি। ভাই একটা কল আসছে, কলটা রিসিভ করব? হ্যাঁ শিওর। কি অবস্থা বাবু, ভালো আছো? তুমি কোথায়? কখন আসবে আমাকে নিতে? আমি তো রেডি হয়ে বসে আছি। আরে আসবো আসবো, আর বলো না, একজন বড় প্যাসেঞ্জার পেয়েছি ঠিক তোমাদের এলাকার দিকে। আমি ওনাকে নামিয়ে দিয়ে তোমাকে নিয়ে ঘুরতে আসবো, একটু অপেক্ষা করো প্লিজ। এই দেখো, আমি রেডি হয়ে বসে আছি তোমার অপেক্ষায়, তুমি আসলেই বের হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, খুব তাড়াতাড়ি আসবো, বাই। আচ্ছা ভাইজান, জি ভাইয়া। বলছিলাম এতক্ষণ আপনি যার সাথে কথা বললেন তিনি আপনার কি হন? ও আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? কেন, আপনি বিয়ে করেননি? হ্যাঁ করেছি। ভেরি ইন্টারেস্টিং। মানে হচ্ছে আপনি বিয়েও করেছেন আবার বাইরে আপনার পরকীয়াও চলছে। আরে ভাই
এই যুগে ওয়াইফ থাকার পর যদি একটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কি হয় আপনি বলুন? আচ্ছা 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 আচ্ছা, আপনি তো হ্যাপি স্মার্ট। আপনি যে ড্রাইভার এটা বোঝাই যায় না, আপনি খুব স্মার্টলি কথা বলেন। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি কি তাকে নিয়ে শুধু ঘুরতেই যান নাকি আরো কিছু হয়? এই আর ভাই, এইগুলো হচ্ছে গোপনীয় কথা, এগুলো কি বলা যায়? আচ্ছা পরো কি স্মার্ট ভাই, আমার একটা প্ল্যান ছিল। জি বলুন। প্ল্যানটা হচ্ছে আমি আপনাকে যেতে যেতে বলছি, আর আমি যেভাবে আপনাকে বলবো জাস্ট ওইভাবে আপনি কাজটা করলেই হবে, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যেতে যেতে আপনাকে শেয়ার করছি। রাজ, রাজ কই তুমি? দেখছি না তো ওকে। সারপ্রাইজ। তুমি কেন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আচ্ছা তুমি কেমন যেন, আমার নাম তো সোহেল, তুমি রাজ বলে কেন ডাকছিলে? আসলে আমি তো উবার কল করেছিলাম, উবারের ড্রাইভারের নাম রাজ দেখলাম, তাই আমি রাজ বলে ডাকছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উবার ড্রাইভারের নাম হচ্ছে রাজ, ভেরি নাইস। আচ্ছা তবে তুমি কি উবার ডাকছিলে নাকি তোমার প্রেমিককে ডাকছিলে? তুমি সব কি বলছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাজে কথা বলছি না। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি তোমাকে আরেকটা সারপ্রাইজ দিই, কেমন? পাইলট সাহেব, প্রেমিক পাইলট ভাই, প্লিজ কাম। টানটানা, চিনতে পারছো? লুক ইট হিয়ার। দেখ, চিনতে পারো কি? তোমার সেই পাঠাও ড্রাইভার, প্রেমিক ড্রাইভার। কি ভেবেছো আমি কিচ্ছু বুঝতে পারিনি? আমি এতটাই গাধা, এতটাই না, হ্যাঁ ছিলাম, এতটাই গাধা ছিলাম যে তুমি আমাকে গাধার মতো খাটিয়েছো। গাধার উপর বোঝা দেওয়ার পর গাধা বুঝতে পারে না তার উপর কি আছে, তেমনটা আমিই ছিলাম। আমাকে তুমি যা বুঝিয়েছো, যখন যেটা বলেছো আমি সেটাই বিশ্বাস করেছিলাম। আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম। আমি চাইলেই পারতাম প্রতি বছর বছর দেশে আসতাম। তুমি আমাকে কি বলতে? আমাদের একটা বাবু হবে, তার একটা ভবিষ্যৎ আছে, এইসবের জন্য আমাকে কাজ করতে হবে, আমাদের প্রচুর টাকার দরকার। এই তোমার ভালোবাসা? তুমি আমাকে দেশের বাহিরে রেখে তুমি এখানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে রঙ্গলীলা করছো। ছি, আমি পারতাম। দেশের বাইরে মেয়ে থাকে থাকে, আমার মাথায় একটা বারের জন্য সেগুলো আসে। আমার মাথায় আসছে যে আমার একটা ভালোবাসার মানুষ আসছে, আমি যাকে বিয়ে করে রেখে আসছি তাকে হ্যাপি রাখতে হবে। আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি, তবু তোমাকে বুঝতে দেয়নি কখনো। তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা? আমি অনেক সময় না খেয়েও বলতাম হ্যাঁ খেয়েছি, আমি অনেক ভালো আছি। আমি এসি রুমে ঘুমাইতাম না, আমি খুব পরিশ্রম করতাম, আর তার বিনিময়ে বিশাল সারপ্রাইজ। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আপনি আসবেন না, আপনি যাবেন। আপনি আপনার এই গার্লফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ির ত্রিসীমানা ত্যাগ করবেন, আর কোনোদিনও আসবেন না। এই তুমি কি বলছো এসব? আমি কি বলছি বুঝতে পারছো না? আমি একেবারে খাস বাংলায় বলছি, আমি সাপার অক্ষরে লিখাই বলছি, তুমি আমার বাড়ি থেকে এবং আমার লাইফ থেকে চলে যাবে, আর কখনো আবার সামনেও আসবে না। রে ভাই, আপনি কি বলতেছেন? আমার ঘরে ওয়াইফ আছে না, আমি কেন আপনার বউকে নিয়ে যাব? আমি বিভিন্ন জায়গায় গাড়িটারে চালাই, টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড দরকার, এই জন্য আমি প্রেম করেছিলাম, তা আমি এটা তাকে বিয়ে করব। ভেরি স্যাড। তোমার বয়ফ্রেন্ড তোমাকে নেবে কিনা সেটা আমি জানি না, কিন্তু তুমি আমার লাইফে আর থাকতে পারবে। লেটস গো। হ্যালো ভাইয়া, আপনি না অনেক সুইট, আপনাকে আমার ভালো লাগছে। আসলে কি ভাইয়া, আমার হাজবেন্ড তো বাইরে থাকে, বাংলাদেশে থাকে না, আমেরিকাতে থাকে। আমার জানেন অনেক টাকা, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু আপনার মতো সুন্দর একটা বয়ফ্রেন্ড নেই। তাই আপনাকে আমার ভালো লাগছে। আমি আপনার মতো সুন্দর একটা বয়ফ্রেন্ড খুঁজতেছিলাম, যা চান আমি সব দিব। আমি শুধু আপনাকে বয়ফ্রেন্ড করতে চাই। এক্সকিউজ মি, আমাকে দেখে আপনার লোভী মনে হচ্ছে? হ্যাঁ আমি লোভী, বাট ভালোবাসা, আপনার ওই টাকার বা অর্থ সম্পদের না।
আমার ভালোবাসার মানুষ আমার পাশেই বসে আছে, সো ইউ গো। দেখেন ভাইয়া, আপনাকে আমি লোভী বলতেছি না, তবে একটা কথা আমি বলতে পারি, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি যে যার সাথে প্রেম করতেছেন, কি একটা মেয়ের সাথে প্রেম করতেছেন, আমি যদি তার থেকে সুন্দর না হই, তারপর আপনি বললেন যে আপনি আপনার সাথে প্রেম করবেন না। আপনি আমার গার্লফ্রেন্ডের থেকে সুন্দর, আর এই চ্যালেঞ্জ আপনি আমাকে দিচ্ছেন? চ্যালেঞ্জ? আজ পর্যন্ত আমি কোনো চ্যালেঞ্জে হারি নাই। হ্যাঁ, ওকে, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। আমি যদি তার থেকে সুন্দরী না হই, তাহলে আমার সাথে প্রেম করার দরকার নেই, আর আমি যদি তার থেকে সুন্দরী হই, তাহলে আপনাকে আমি 10 লক্ষ টাকা দিব এখনই, ক্যাশ। প্রেম করবেন আমার সাথে? যদি আপনি আমার গার্লফ্রেন্ডের থেকে সুন্দরী হন, তাহলে আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। এই, তুমি পাগলের মতো এসব কি বলছো? বাবু রাখো না, সে তোমার থেকে সুন্দরী কোত্থেকে বেশি হবে? বাবু তুমি নিজের প্রতি কনফিডেন্স রাখো। আর বাবু তোমাকে বলি, এই যে তোমার সাথে আমি ঘুরি, তোমার সাথে প্রেম করি, এই যে পার্কে আসি ঘুরতে, চানাচুর, আইসক্রিম, ফুচকা, চটপটি, এই যে একটা বিশাল অ্যামাউন্টের খরচা না, টাফ হয়ে যায়। আর উনি যেহেতু আমাকে 10 লক্ষ টাকার একটা অফার দিচ্ছেন, তাহলে গ্রহণ করাটা ভালো, তাই না? আরেকটা কথা, সে যদি এতটাই সুন্দরী হতো তাহলে তো অবশ্যই বোরকা পরে আসতো না, তাই না? তুমি এতটাই লোভী, শুধু টাকার লোভে আমাকে ছেড়ে ওনার কাছে যেতে চাচ্ছ? বাবু শুধু টাকার বিষয়টা কেন দেখছো? আমি অতটাও রুচিহীন নই, আমার অবশ্যই রুচি আছে। যদি সে তোমার থেকে সুন্দরী হয়, তাহলে ভেবে চিন্তে দেখো। যদি সে সত্যি সত্যি সুন্দরী হয়, তাহলে কি তুমি ওনার কাছে চলে যাবে? অফকোর্স চলে যাব। এটা সিম্পল বিষয় যে সুন্দরকে তো সবাই ভালোবাসে। এই যে আমরা এখানে বসছি, তুমি বলছো এই জায়গাটা অনেক সুন্দর, তুমি আসছো, তো আমিও সুন্দরের প্রেমেই পড়বো, এটা স্বাভাবিক, তাই না? তুমি আসলেই একটা সমস্যা। ঠিক আছে, আমি তাহলে আপনাকে এখন 1 লাখ টাকা দিচ্ছি। 1 লাখ রাখেন, টাকা দিয়ে আমার মুখটা দেখে যদি আপনার পছন্দ হয়, তাহলে বাকি 9 লাখ টাকা দিয়ে দিব। আর যদি পছন্দ না হয়, তাহলে আপনি 1 লাখ টাকা আমাকে দিয়ে চলে আসবেন। যদি আমাকে পছন্দ না হয়, তাহলে আপনি আমার সাথে কষ্ট করে বাসায় গেলেন, সেজন্য আপনাকে 1 লাখ টাকা গিফট করে দেব। টাকা পয়সা আমার কাছে কোনো সমস্যাই না। অ্যাকসেপ্ট ইওর প্রপোজাল, লেটস গো। আরে উঠা লাগবে না, বসে যাবেন। যদি আমি তার চেয়ে সুন্দর না হই, তার চেয়ে ভালো এখান থেকে একটু চেহারাটাকে দেখে নেন, যদি পছন্দ না হয়। তুমি এখানে? হ্যাঁ, আমি দেখতে আসলাম তোমাকে। তুমি তো অফিসে গিয়েছো। শোনো, তুমি যে এই যে বাইরে এভাবে দৌড়াও না, আমি অনেক দিন ধরে শুনতেছি, তাই আজকে এই ব্যস্ত ধরে তোমার পিছু নিয়েছি। কোথায় যাও? অফিসের নাম করে তুমি কোথায় যাও রোজ, আমাকে মিথ্যে বলে সেটা দেখার জন্যই আসলাম। সুন্দর হয়েছে না আমার গেটআপটা? তুমি তো সুন্দরী, তুমি আমার ওয়াইফ না? তুমি তো অবশ্যই সুন্দরী। আম রাইট? হ্যাঁ, আমি তো সুন্দরী। আমি যদি সুন্দরী হই, তাহলে আরেক মেয়ের সাথে কিভাবে এখানে তুই বসে আছিস? আসলে বুঝছি কি, আমি ফান করছিলাম, তাই না? আমরা এমনি ঘুরতে আসছি এখানে। কি? ও তোর বউ? একে তো তুই বিবাহিত, এটা গোপন করে আমার সাথে প্রেম করছিস, আবার এখন তুই টাকার লোভে একটা মেয়ের সাথে চলে যাচ্ছিস। এখন যদি ও তোর বউ না হয় অন্য মেয়ে হতো, তাহলে তো ঠিকই চলে যাইতি। তুই আসলেই একটা শয়তান। সি, এরকম একটা বদমাইশ ছেলের সাথে আমি প্রেম করছি? আপা, আপনি আমারে অনুমতি দেন, তাহলে ওরা আমি জুতা দিয়ে পেটামো। এখন না, আপনার পিটাইতে হবে না, আমার হাজবেন্ড আমি দেখি। আমার ওয়াইফ বলে কথা। জান, তাহলে চলো বাসায় যাই। বাসায় যাব, কিন্তু বাসায় যাওয়ার আগে যে কাজী অফিসে যেতে হবে। আবার কি জন্য কাজী অফিসে যাইতে হবে? আমি তো বকরে নামাজ পড়ি না, আমাদের তো বিয়ে হয়ে গেছে। তা ঠিক, কিন্তু কাজী অফিসে তো আমার জন্য যাব না। এই যে মেয়েটাকে সময় দিচ্ছিস, এই মেয়েটাকে বিয়ে করানোর জন্য তোর সাথে আমি কাজী অফিসে যাব, আর তোকে সুন্দর মতো ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। তুই আশা করিস না যে তোর সাথে আমি সংসার করব। আমি সত্যি মন থেকে, একদম দিল থেকে তোমার কাছে মাপ চাইতেছি। আমি আর জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো তো দূরের কথা, যদি আমি তাকাই তুমি আমার চোখ তুইলা মার্বেল খেলো। তোকে তো ক্ষমা করব, আগে কাজী ডেকে তোদের দুজনের বিয়ে পড়াই, তারপরে তোকে ক্ষমা করব। আর ডিভোর্স লেটারটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিই। ও
এটার তো যোগ্য তুই না। তোমার মতো একটা লোভী মানুষের সাথে আমারও থাকার কোনো ইচ্ছা নেই। তুমি টাকার লোভে নিজের ভালোবাসা বিক্রি করে দাও, আবার বাড়িতে বউ থাকা অবস্থায় আমার সাথে রিলেশন করো, সেটা গোপন করে। তোমার একা থাকাই উচিত। থাকো তুমি একা।